ভূমিকম্প নিয়ে আজ আমরা কথা বলবো ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের সঙ্গে। ঢাকায় যারা থাকলে ঢাকাবাসী তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ে খুব উদ্বিগ্ন। যদি 7 বা 8 মাত্রা একটা ভূমিকম্প হয়, ঢাকার কি হতে পারে, আপনার কি মনে হয়? এখন যে উৎসর দুটার কথা বললাম, এই উৎস থেকেই তো ভূমিকম্প সৃষ্টি হবে, যে কোনো একটা উৎস। তো এই উৎস যেখান থেকেই হোক না কেন, সেখান থেকে ঢাকা কিন্তু মোটামুটি বেশ দূরেই। যদিও পরশুদিন একটা 30 কিলোমিটারের ইসের মধ্যে ছিল, কিন্তু আমি মনে করছি যে আরও যদি 70-100 কিলোমিটার দূরেও হয়, এবং আপনি যেটা বলছেন 7-8 যদি হয়, তাহলে সবচেয়ে ক্ষতি হবে কিন্তু ঢাকাতে। ওইটার উৎসের কাছাকাছি যেসব আপনার নগর রয়েছে, সেখানে যতটা না ক্ষতি হবে, ঢাকা হবে বেশি ক্ষতি, সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। এবং একটা ভূমিকম্পের ঝুঁকির জন্য যেসব উপাদান থাকা দরকার, তার সবগুলা এখানে বিরাজ করছে। প্রথমত হচ্ছে এটার ডেন্সিটি অফ পপুলেশন ডেন্সিটি। প্রতি বর্গ কিলোমিটারে 40 থেকে 50 হাজার এখানে বসবাস করছে। আরও বাড়ছে, আগে এই সংখ্যাটা অনেক 20 থেকে 40 ছিল, এখন এটা অনেক বেড়ে গেছে, তাই না? 2 কোটি মনে হয় বা 2.25 কোটি এখানে বসবাস করছে। তারপরে হচ্ছে যে নগরায়ন হয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশ হওয়ার পরে খুব দ্রুত এক্সপ্যানশন হয়েছে, তাই না? এবং সেটা কিভাবে হয়েছে? অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে। এবং আর একটা হচ্ছে বিল্ডিং কোড তো আগে ছিল না। এখন এখানে যে আপনার যে বিল্ডিংগুলো রয়েছে, সেটা বিল্ডিং কোড ফলো করে করা হয় নাই। যদিও বিল্ডিং কোডটা অনেক দেরিতে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটা দ্বিতীয় সংস্করণ করা হয়েছে, কিন্তু সেইটা আমি মনে করি যে এই বিল্ডিং কোডটা হচ্ছে ফল্টি বিল্ডিং কোড। কারণ আমি এর আগে যেটা বললাম যে ভূমিকম্প এই পরিমাণ শক্তি জমা হয়ে আছে, সেইটাকে তারা কনসিডারেশনে না নিয়ে তারা এই বিল্ডিং কোড করেছে। তো সেটা অন্য জিনিস। কথা হচ্ছে যে এটা আনপ্ল্যান অ্যান্ড আনকন্ট্রোল, এই একটা জিনিস। এবং এখানে এই বিল্ডিংগুলোতে যেসব অকুপ্যান্ট যারা আমরা রয়েছি, আমাদের মধ্যে ভূমিকম্পের বিষয়ে সচেতনতার অভাব, যে ভূমিকম্প হলে আমি কীভাবে এটাকে রেসপন্ড করব, সেই জ্ঞানটা আমাদের নেই। অন্যান্য দুর্যোগের ক্ষেত্রে হয়তো রয়েছে, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা নাই। কারণ এই ক্ষেত্রে হচ্ছে সরকার কোনো ভূক্ষেপ দেয় নেই ড্রিল করা বা করা, এবং নেই যে সেটা আমরা তো পরশুদিনের ভূমিকম্পে দেখলাম বিভিন্ন সিসিটিভি ফুটেজে, এবং সেখানে তাড়াহুড়া করে হিতাহিত জ্ঞান হারিয়ে তারা মানে বাইরে যখন আসছে, একজন ছাদ থেকে লাফ দিছে উপর থেকে, তো তাতে অনেক আহত হয়েছে, তাই না? তো আর একটা হচ্ছে সরকারের এই বিষয়ে পরিকল্পনার অভাব, প্রস্তুতির অভাব। হ্যাঁ, এই সব মিলিয়ে ঢাকা ভূমিকম্পের দিক দিয়ে ঝুঁকিতে একেবারে একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। এখন যদি একটা আপনি যেটা বলছিলেন যে 7 বা 8 মাত্রার একটা ভূমিকম্প হয়, তাহলে এই যে আমাদের যে উপাদানগুলো রয়েছে, এটার কারণেই তো আসলে আপনার ঢাকা, অনেকে বলছে যারা, যেহেতু এটা স্ট্রাকচারাল বিষয়, আমি আগেই ক্লিয়ারনেস করে নিয়েছি যে এটা হচ্ছে প্রকৌশলবিদদের কাজ। মানে এখানে কি ধরনের স্থাপনা রয়েছে, কি ধরনের ফাউন্ডেশন রয়েছে, তারপরে অ্যাপারেন্টলি যেটা বোঝা যায় যে, এবং তারা এটা বলছেন প্রকৌশলবিদরা, যে 30 থেকে 40% বিল্ডিং এটা হচ্ছে কলাপস করবে। রাজুক বলছেন 95% বিল্ডিং হচ্ছে আনঅথরাইজড বিল্ডিং কোড ফলো করে করা হয় নাই। তো তার থেকে তাদের মানে রেফারেন্স দিয়ে একটা চিত্র আমরা এখানে আনতে পারি যে এটা একটা ব্যাপক। আমি যদি ওটাকেও যদি আমি আন্ডার এস্টিমেট করে করি, যে যত বিল্ডিং আছে 26 লাখ না কত, তার 1% বিল্ডিংয়ে যদি আমি ধরে নিই যে তাৎক্ষণিক ডেমোলিশ হয়ে যাবে, এবং অ্যাভারেজ যদি 5 তলা ধরে নিই, হ্যাঁ, এবং 2 ইউনিট করে ধরে নিই, তাহলে 5 10টা থাকছে। একটা ফ্যামিলি যদি অ্যাভারেজ 4 জন বা 5 জন মেম্বার করে নিই, তাহলে ওইটা যদি কমপ্লিটলি 1% যদি ডেমোলিশ হয়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি দেখছেন 2 লক্ষ লোক প্রাণহানি। রেস্ট যেগুলো আছে এরকম ফ্যান্সি হাই রাইজ বিল্ডিং, সেখানে আমরা যারা বসবাস করছি, আমাদের হয়তো জীবনে বেঁচে থাকবো বা ঘরের ভিতরে আহত অবস্থায় থাকবো, কিন্তু এটার এক্সিটটা নষ্ট হয়ে যাবে। হয়তো এটা লিকুইফ্যাকশন হয়ে নিচের তলা দেবে যাবে, একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিং হেলে সেই এক্সিটটা বন্ধ থাকবে, তখন আমরা ভিতরে
হয়তো তারপরে যে গ্যাসের লাইনের যে জিনিস, ইলেকট্রিক লাইন, এখান থেকে আপনার হচ্ছে অগ্নি উৎপাত হতে পারে। আমাদের সেই ভূমিকম্পের আগে যে প্রস্তুতি থাকা দরকার, যে খাদ্যদ্রব্য রাখা, ফার্স্ট এড, অন্যান্য জিনিস, তখন হয়তো দেখা যাবে পানীয় জল এগুলোর কারণে ঘরের মধ্যে আটকা থেকে আমরা ধুকে ধুকে হয়তো মৃত্যুর দিকে এগিয়ে যাব। এবং সবচেয়ে হচ্ছে যে রেস্কিউ টিম আসতে পারবে না। এই যে একটা বিপর্যয় হলে কোন জায়গাটায় আপনার হচ্ছে আপনার বেশি ড্যামেজ হয়েছে, হ্যাঁ, ডিজাস্টার বেশি হয়েছে, সেই চিত্রটা তো সরকার তখন পাবে না, বা সেইটা কিভাবে চিত্রটা পেতে হবে সেটাও কিন্তু তার পরিকল্পনার মধ্যে নেই। এখন সে যদি মনে করে যে আমি ড্রোন পাঠিয়ে আমি চিত্রটা নিব, দেখা গেল সেই ড্রোনটাই তো অচল হয়ে গেছে, বা ড্রোনটা আর ওখানে এক্সিস্ট করছে না, তাই না? কিন্তু আমি অন্য টেকনোলজি ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে আমি এই জিনিসটা পেয়ে যেতে পারি। তো নানা কারণে আসলে যে বিপর্যয়টা হবে সেটা একটা মানবিক একটা পর্যায়ে চলে আসবে। বা আপনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক ছিলেন। ভূমিকম্পের তথ্য সংগ্রহ কিংবা সতর্কীকরণ ব্যবস্থায় আসলে আমরা কতটুকু সক্ষম? হ্যাঁ, আমি যখন এটা ঢাকা ইউনিভার্সিটিতে যখন সক্রিয়ভাবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতাম, তাদের কোলাবোরেশনে আমি এখানে আর্থ অবজারভেটরি করেছিলাম, এবং আমাদের হচ্ছে স্থায়ী 5টা সাইসমিক স্টেশন ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক, এবং আমাদের কতগুলা ছিল হচ্ছে পোর্টেবল সেসমোমিটার, 12টা পোর্টেবল সেসমোমিটার ছিল, এক এক স্থান থেকে এক এক স্থানে আমরা এই করতাম। তো এটা দীর্ঘদিন ধরে আমরা এই কার্যক্রমটা চালু করেছিলাম, বিকজ ওখান থেকে একটা ফান্ড পাওয়া যেত, এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে সেসমিক অবজারভেটরি, সেইটার ডেটাটা সরাসরি ইউএসের ওয়াশিংটন ডিসিতে যেত, এবং সেই ডেটাটা আপনার বিশ্বের যে ইউএসজিএস, অন্যান্য সংস্থা, তারা এটা ইউজ করতো এই ভূমিকম্পর ইপিসেন্টার বের করার জন্য। তো এখন যেহেতু আমাদের এই সেই ফান্ডটা নেই, একটা প্রজেক্ট আন্ডারে তো এটা করতে হয়, প্রজেক্ট একটা মেয়াদ থাকে 3 বছর বা 5 বছর। তো আমাদের 5 বছর মেয়াদে সেই প্রজেক্টে আমরা কাজ করেছিলাম। তো সেটা ওখান থেকে ফান্ড নাচ্ছে। এখন আমাদের বাংলাদেশের অভ্যন্তরে তো আমাদের ইউনিভার্সিটির তো কোনো ফান্ড নেই রিসার্চের, তো ওইগুলার জন্য তো মেনটেন করার জন্য একটা ফান্ড দরকার হয়, তো সেই জিনিসটা নেই। তো যার ফলে এখন ওইটা এখন অকার্যকর হয়ে রয়েছে। এখন আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা ওই যে ইউজিসি থেকে একটা হিট প্রজেক্ট একটা আগলাইয়াছে, সেখান থেকে যারা এখন যারা আমার এই যারা স্টুডেন্ট এবং এখন কলিগ পরবর্তীতে তারা এখানে কাজ করছে, তাদেরকে আমি অ্যাডভাইস করেছি যে এটাকে আবার চালু করার জন্য, তাই না? এবং যেহেতু একটা ভূমিকম্প হলো তখন নিশ্চয়ই এটার একটা গুরুত্ব পাবে, তো আমরা হয়তো সামনে এটা আবার চালু করতে পারবো হয়তো। বাংলাদেশের সরকারি পর্যায়ে দুর্যোগ মোকাবেলা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে ভূমিকম্প আসলে কতটুকু গুরুত্ব পাচ্ছে বলে আপনার মনে হয়? এটা তো আসলে যখন ভূমিকম্প হয় তখন দুর্যোগ ব্যবস্থাপনা যে ব্যুরো আছে বা মন্ত্রণালয় আছে, তারা বা সরকার থেকে একটা বিবৃতি বা তারা হয়তো একটা সেমিনার করলো, তার মধ্যে এটা সীমাবদ্ধ। এবং যে ভূমিকম্পের বিষয়ে যে কাজটা হয়েছে সেটা আসলে আপনার 2008 থেকে মনে হয় শুরু হয়েছে, 10-11তে মনে হয় শেষ হয়েছে, সিডিএমপি, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ইউএনডিপির অর্থায়নে। তো তারপরে এটা ছিল যে এটা হচ্ছে ফলো আপ করা হবে, এবং কিছু ফলো আপও করা হয়েছে, যে কিছু কিছু সিটিতে আপনার হচ্ছে বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, এরকম মনে হয় 5টা সিটি, আর তার আগে তো ওই সময় 3টা সিটিতে করা হয়েছিল, চিটাং, ঢাকা, সিলেট, হ্যাঁ। পরবর্তীতে ওই এডিপিসি, থাইল্যান্ড ভিত্তিক একটা ডিজাস্টার সংস্থা, তাতে আমি রাজশাহীর একটা হিসেবে আমি কনসালটেন্ট হিসেবেও কাজ করেছি, এটা কিছু কাজ করা হয়েছে, বাকিগুলা হয় নাই। তো এখন এটাই কিন্তু যথেষ্ট না, এটা হচ্ছে যে এইটা যে তারা করলো করে সরকারকে তাদের রিকমেন্ডেশন দিল, সরকার তো সেটা সেই রিকমেন্ডেশন অনুযায়ী কাজ করবে। আমি সেই জায়গাটাই দেখছি যে সরকারের সেই কাজের সেই আগ্রহটা বা সেই জিনিসটা, অ্যাক্টিভিটিটা মানে দৃশ্যমান দেখছি না। সামনে নির্বাচন আছে, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কি ভূমিকম্প নিয়ে কোনো প্রতিশ্রুতি দেখতে চান? যদি চান সেগুলো কি হতে পারে? এটা তো আসলে একটা রাজনৈতিক প্রশ্ন হয়ে গেল। তারপরেও আমি বলবো যে আসলে দেশের উন্নয়ন তো রাজনীতিবিদরাই করবে, তাই না? আর রাজনীতিবিদরা যেভাবে মানে তাদের পরিকল্পনায় যে জিনিসগুলো প্রায়োরিটি বেসিসে দিবেন, সেই হিসাবে তো তার সাথে সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় তারা এই জিনিসগুলো ক্যারি আউট করবেন, তাই না? তো এখন এটা হচ্ছে তো দেশপ্রেমের বিষয়, যে এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগ,
এটাকে যদি আমি রাইটলি যদি অ্যাড্রেস না করি, এর সাথে তো আমার মনে করেন যে অনেক কিছু নির্ভর, অর্থনীতি, দেশের উন্নয়ন, এই যে ভূমিকম্প যেটা আমি বললাম যে ঢাকা কি পরিস্থিতি, এখানে দেখেন যে কতগুলো জিনিস ইনভলভ। আপনার প্রশ্নের ওইটাই উত্তরে আমি আরেকটু এলাবোরেটলি এক্সপ্লেন করি যে একটা ভূমিকম্পে এই যে সব কিছুই তো আমি আগেই বলেছি, ঢাকা হচ্ছে কেন্দ্রবিন্দু, হাব অব এভরিথিং। তো এখানে আপনারা মনে করেন যে স্কিল লেবার কাজ করছে ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, দেন মনে করেন যারা শিক্ষিত, ওই তারা এডুকেটেড, তাদের এক্সপেরিয়েন্স, তারা এখানে রয়েছে বিভিন্ন সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টরে, বিভিন্ন সেক্টরে, এডুকেশন সেক্টরে, তাই না, তারা কাজ করছে। দেন এমনি লেবার যারা আছে তারা কাজ করছে, তাই না। তো ডিফারেন্ট পেশাজীবীরই রয়েছে। তো যারা অর্থনীতিতে, জিডিপিতে যারা কন্ট্রিবিউট করছে, তারা যদি এই ভূমিকম্পে যদি আপনার হচ্ছে নিহত বা হতাহত হন, নিহত বা আহত হন, তাহলে তারা সমাজকে, তারা যে পেশায় ছিলেন সেই পেশায় তো তারা আর সেই কন্ট্রিবিউট করতে পারছে না। তাহলে কি হচ্ছে, ফাইনালি অর্থনীতির উপরে চাপ পড়ছে। অর্থনীতির চাপ পড়লে তো দেশ তো তাহলে পিছিয়ে দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না। তাহলে আপনি যে প্রশ্নটা করলেন যে সামনে নির্বাচন, নির্বাচনে যারা যেসব রাজনৈতিক দল এখানে আসবেন, তাদের অবশ্যই আমার মনে হয় এটা তো দেশবাসীর একটা প্রত্যাশা যে একটা সাম্প্রতিক একটা ভূমিকম্প হয়ে গেল, সবাই এরকম আতঙ্কিত। আমার মনে হয় ইতিমধ্যে তারাও তো মনে হয় দু একটা রাজনৈতিক দল অলরেডি এই বিষয়ে তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। তো নিশ্চয়ই আমি মনে করি যে দেশপ্রেম থাকলে তারা এই বিষয়টা তারা খুব গুরুত্ব সহকারে দেখবেন যে একটা জিনিস যেটার উপরে দেশের উন্নয়ন, অর্থনীতি আপনার নির্ভর করে, ভূমিকম্প হলে যদি আপনার যোগাযোগ ব্যবস্থা এটি নষ্ট হয়ে যায়, তো এটা তো তাহলে তো সব কিছু অচল, তাই না। তাহলে এটা যদি তারা ওই দৃষ্টিকোণ থেকে যদি তারা দেখেন, দেশপ্রেমের দৃষ্টিভঙ্গি থেকে যদি এই বিষয়টা তাদের বুঝে উঠতে পারেন, তাহলে আমি নিশ্চয়ই মনে করবো যে তারা শুধু নির্বাচনে জেতার জন্যে ভূমিকম্প সামনে ইশতেহারে এটা রাখবেন সেটা না, তারা রিয়েলি এটা মিন করবেন যে হ্যাঁ আমরা ক্ষমতায় আসলে তারা এই জিনিসটা আমরা প্রায়োরিটি বেসিসে এটার উপরে গুরুত্ব দেব।